এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল। প্রথমে আমরা একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আস্তে আস্তে ডিটেলসে ঢুকবো, ঠিক আছে? এই যে সেল কথাটা বলছি, সেল সেল বোর্ডটা দেখা যাচ্ছে। এই সেল কি? সেল হচ্ছে স্মলেস্ট লিভিং ইউনিট। স্মলেস্ট লিভিং ইউনিট বলতে আমরা কোনটাকে বলবো? স্মলেস্ট লিভিং ইউনিট হচ্ছে সব থেকে ছোট ইউনিট যেটা নাকি লাইফের বেসিক ফাংশন গুলো করতে পারে। লাইফের বেসিক ফাংশন কি কি হতে পারে? গ্রোথ হতে পারে, মেটাবলিজম হতে পারে, রিপ্রোডাকশন হতে পারে। তার মানে গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন এরকম বেসিক ফাংশন করতে পারে, সেরকম সব থেকে যেটা ছোট লিভিং ইউনিট সেটাকেই সেল বলা হয়। তাহলে জিনিসটাকে আমরা যদি ইংরেজিতে বলতে আমি কি বলবো? সেল ইজ দ্য স্মলেস্ট লিভিং ইউনিট which is able to carry out all the basic functions of life. But basic functions কি কি বললাম? Growth, metabolism and reproduction. তাহলে আমি লিখে দিই সেল কি? সেল is the smallest living unit. Cell is the smallest living unit which is able to carry out all the basic functions of life. Which is able to carry out all the basic functions of life. Namely, কি basic functions গুলো কি কি বললাম? Growth, metabolism and reproduction. Growth, metabolism and reproduction. অর্থাৎ সেল হচ্ছে সব থেকে ছোট একটা লিভিং ইউনিট, স্মলেস্ট লিভিং ইউনিট, যে নাকি লাইফের বেসিক ফাংশনস গুলো করতে পারে, which is able to carry out the basic functions of life. সেই বেসিক ফাংশনস গুলো কি কি? গ্রোথ, মেটাবলিজম এন্ড রিপ্রোডাকশন। এই অবধি আমরা বুঝলাম সেলের কনসেপ্টটা। সেল হচ্ছে সব থেকে ছোট একটা লিভিং ইউনিট যে নাকি লাইফের বেসিক ফাংশনস গুলো করতে পারে। লাইফের বেসিক ফাংশনস কি কি? গ্রোথ, মেটাবলিজম এন্ড রিপ্রোডাকশন। সেল ইজ দ্য স্মলেস্ট লিভিং ইউনিট হুইচ ইজ এবল টু ক্যারি আউট দ্য বেসিক ফাংশনস অফ লাইফ। বেসিক ফাংশনস গুলো কি কি? গ্রোথ, মেটাবলিজম এন্ড রিপ্রোডাকশন। ঠিক আছে? এই যে এতটা কথা আমি বললাম, এটা মুখস্থ করার জন্য না, শুধু বোঝার জন্য যে সেল কি। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ মিন বাই সেল, তোমাকে কি করতে হবে? সেলের ডেফিনেশনটা বলতে হবে। এত গল্প বলতে হবে না, এটা তোমার বোঝার জন্য। সেলের ডেফিনেশন কি? এক লাইনে আমরা ছেড়ে দেবো। সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। এত কিছু আমাকে বলতে হবে না। ডেফিনেশন কি বললাম? সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। আমি লিখে দিচ্ছি। তাহলে সেলের ডেফিনেশন কি? সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। ঠিক আছে? সেলের ডেফিনেশন হচ্ছে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। এবার এই যে অর্গানিজম কথাটা বললাম, এই অর্গানিজম গুলো তৈরি হচ্ছে কি দিয়ে? আমি বললাম সেল দিয়ে তৈরি হচ্ছে। এবার এই নাম্বার অফ সেলস, কতগুলো রয়েছে সেল, তার উপর ডিপেন্ড করে অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা টাইপকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম, একটা টাইপকে বলা হয় মাল্টিসেলুলার অর্গানিজম। আমি লিখে দিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি অর্গানিজমকে কনসিডার করি, অর্গানিজম কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি, এটা তো বুঝে গেছি। এবার এই অর্গানিজম কত রকম হতে পারে? দু রকম হতে পারে। একটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, একটা টাইপ হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, আর একটা টাইপকে বলা হয় মাল্টি সেলুলার অর্গানিজমস। ঠিক আছে? ইউনিসেলুলার অর্গানিজম মানে
কোন ধরনের অর্গানিজম? ইউনি কথার মানে হচ্ছে একটা। যে অর্গানিজমের দেহ একটাই মাত্র সেল দিয়ে তৈরি তাদেরকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। অর্থাৎ দিস অর্গানিজমস আর সিঙ্গেল সেল অর্গানিজম, সিঙ্গেল সেল অর্গানিজম। অর্থাৎ এই সকল যে সকল অর্গানিজমের দেহ একটাই মাত্র সেল দিয়ে তৈরি তাদেরকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। বুঝলাম? উদাহরণ যদি দিতে হয় আমরা ব্যাকটেরিয়াম বলতে পারি, ব্যাকটেরিয়াম। ঠিক আছে, আর কি বলতে পারি? অ্যামিবা বলতে পারি, আরো অনেক আছে। দিস আর আ ফিউ এক্সাম্পলস অফ ইউনিসেলুলার অর্গানিজমস। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে ব্যাকটেরিয়াম বললাম, ব্যাকটেরিয়াম জিনিসটা কি? আমরা তো কথায় কথায় ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াম জিনিসটা কি? ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে ম্যান আর মেনের মধ্যে যে পার্থক্য। যখন একটা মানুষ তাদেরকে আমরা কি বলি? ম্যান, অর্থাৎ সিঙ্গুলারে ম্যান। যদি একের অধিক হয়ে যায় সে দুটোই হতে পারে বা দুশোটাই হতে পারে বা 2000টাই হতে পারে, আমরা কি বলবো? মেন। একের অধিক হয়ে গেলে মেন, একটা থাকলে ম্যান, অর্থাৎ সিঙ্গুলারে ম্যান, প্লুরালে মেন। ঠিক সেরকম সিঙ্গুলারে আমরা বলবো ব্যাকটেরিয়াম, প্লুরালে বলবো ব্যাকটেরিয়া। যখন একটা নিয়ে বলবো ব্যাকটেরিয়াম, যখন একের অধিক হয়ে যাবে তখন বলবো ব্যাকটেরিয়া। বোঝাতে পারলাম? অর্থাৎ ব্যাকটেরিয়ামটা হচ্ছে সিঙ্গুলার, ব্যাকটেরিয়াটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তাহলে ইউনিসেলুলার অর্গানিজম বলতে আমরা কি বুঝলাম? The organism which are made up of only one cell is called unicellular organism. The organism which is made up of only one cell is called unicellular organism, or they are called single-celled organism. বোঝাতে পারলাম? Example could be bacteria, amoeba, etc. Multicellular organism. মাল্টি কথার মানে কি? একের অধিক, অনেক, তাই তো? তার মানে যে সকল অর্গানিজমের দেহ একের অধিক সেল দিয়ে তৈরি, their body is made up of more than one cells, তাদেরকে আমরা বলবো মাল্টিসেলুলার অর্গানিজম। এবার দেখো বইতে লেখা থাকে the organism which is made up of many cells are called multicellular organism। এবার many মানে কত? সেটা কি একের বেশি হলে কি আমি তাকে মাল্টিসেলুলার বলবো না? অবশ্যই বলবো। তাহলে আমাকে যদি এক্সাক্ট বলতে হয় তাহলে আমি কি বলবো? যদি একটা সেল দিয়ে বডি তৈরি হয় ইউনিসেলুলার অর্গানিজম, যদি একটার বেশি সংখ্যক সেল দিয়ে বডি তৈরি হয় সেই অর্গানিজমে আমরা মাল্টিসেলুলার বলবো। সেটা একাধিক মানে কি? একের অধিক, সে যত বেশি খুশি হতে পারে, তার কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম। একের বেশি সংখ্যক সেল দিয়ে হলেই সেই অর্গানিজম হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। যেমন উদাহরণ যদি বলতে হয় অল প্ল্যান্টস, all animals, ঠিক আছে? অল প্ল্যান্টস, অল অ্যানিমালস, এরা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। কেন? কারণ দেয়ার বডি ইজ মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেলস। তাহলে মাল্টিসেলুলার অর্গানিজমস আর দোজ অর্গানিজমস হুইচ আর মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেলস। বোঝাতে পারলাম? আমরা যত গাছ দেখি, যত প্ল্যান্ট দেখি, সব কিন্তু মাল্টিসেলুলার। আমরা যত অ্যানিমাল দেখি সব মাল্টিসেলুলার। ঠিক আছে, এই যে তোমার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, আমি মাল্টিসেলুলার অর্গানিজম, কারণ আমার দেহ অনেকগুলো সেল দিয়ে তৈরি। বোঝাতে পারলাম? তাই তো? তার মানে আমাকে যদি উদাহরণ দিতে হয় মাল্টিসেলুলার অর্গানিজমের, আমি যে কোনো প্ল্যান্টের উদাহরণ দিয়ে দিতে পারি। আমি পিপল ট্রি বলতে পারি, আমি রোজ প্ল্যান্ট বলতে পারি, তাই তো? আমি যে কোনো উদাহরণ দিতে পারি। আমি যে কোনো অ্যানিমালসের উদাহরণ দিতে পারি, গরু, ছাগল, কুকুর, বেড়াল, ডগ, ক্যাট, গোট, কাউ, যা খুশি বলতে পারি, সব হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, তাহলে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ সেলস, যে সংখ্যক সেল দিয়ে তাদের বডিটা তৈরি হচ্ছে, সেই তার উপরে ভিত্তি করে অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করা হয়, ইউনিসেলুলার অর্গানিজমস এবং মাল্টিসেলুলার অর্গানিজম। যদি তাদের দেহ একটাই সেল দিয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। এক্সাম্পল ব্যাকটেরিয়াম, অ্যামিবা। ঠিক আছে, ব্যাকটেরিয়াম ও ইউনিসেলুলার অর্গানিজম, অ্যামিবা ও ইউনিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার অর্গানিজম, দে আর মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেলস। উদাহরণ এনি প্ল্যান্ট, এনি অ্যানিমাল, আমি ধরে তার নামগুলো দিয়ে আমি তার এক্সাম্পল দিতে পারি। অল প্ল্যান্টস আর অল অ্যানিমালস আর মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, এই অবধি বুঝলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে সেল বলছি, সব থেকে ছোট সেল কোনটা সেটা জানবো, সব থেকে বড় সেল কোনটা সেটা জানবো, সব থেকে লংগেস্ট সেল কোনটা সেটা জানবো। ঠিক আছে, তাহলে একটু জেনে নিই। যদি সব থেকে স্মলেস্ট সেল আমাকে জিজ্ঞেস করে কেউ, স্মলেস্ট সেল, আমরা ছোটবেলায় কি পড়ে এসেছি? স্মলেস্ট সেল কোনগুলো? ব্যাকটেরিয়াল সেল। অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহ যে সেল দিয়ে তৈরি সেগুলো হচ্ছে স্মলেস্ট সেল। এবার একটা জিনিস বলতো, ব্যাকটেরিয়া তো প্রচুর রয়েছে, তাই তো? তাহলে সবাই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার সেল কি একই মাপের? তা তো না।
তাহলে স্মলেস্ট সেল বলে আমি যদি ব্যাকটেরিয়াল সেল বলি, তাহলে কোন ব্যাকটেরিয়ামের সেলটা সব থেকে ছোট সেটা আমি বোঝাতে পারছি না। জেনে রেখে দাও, ব্যাকটেরিয়া যত ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে সব থেকে ছোট ব্যাকটেরিয়াম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কি বললাম? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক যে ব্যাকটেরিয়াম রয়েছে, এটা কি একটা ব্যাকটেরিয়াম আর টাইপ অফ ব্যাকটেরিয়াম। এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক যে ব্যাকটেরিয়াম রয়েছে তার সেল হচ্ছে সব থেকে ছোট। তাহলে আমরা কি বলতে পারি? সব থেকে স্মলেস্ট লিভিং অর্গানিজম কোনটা? এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কেন? কারণ এটা ব্যাকটেরিয়াম তো, আর ব্যাকটেরিয়ামের দেহ আমি কি বলেছি একটাই সেল দিয়ে তৈরি হয়। তাহলে এই সেল যদি সব থেকে ছোট হয় তাহলে স্মলেস্ট লিভিং অর্গানিজম হবে এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। বোঝাতে পারলাম? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য স্মলেস্ট সেল, আমি কি বলবো? দ্য সেল অফ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম ইজ দ্য স্মলেস্ট সেল। হোয়াট ইজ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম? ইট ইজ আ টাইপ অফ ব্যাকটেরিয়াম। ঠিক আছে? আচ্ছা, এটাতে হলো স্মলেস্ট সেল। যত সেল আছে তার মধ্যে স্মলেস্ট সেল। এবার যদি আমরা হিউম্যান কনসিডার করি, হিউম্যানের মধ্যে স্মলেস্ট সেল কোনটা? আমাকে যদি কেউ স্পেসিফাই করে না দেয় যে পুরুষের মধ্যে স্মলেস্ট সেল কোনটা, মহিলার মধ্যে স্মলেস্ট সেল কোনটা, তাহলে ইন জেনারেল আমাকে বলা হলো যে হিউম্যানের স্মলেস্ট সেল কোনটা, তাহলে সেটা হবে স্পার্ম। স্পার্ম কি আমরা জানি? স্পার্ম হচ্ছে মেল গ্যামেট। তাই তো? হিউম্যানের মধ্যে স্মলেস্ট সেল, সব থেকে ছোট সেল হচ্ছে স্পার্ম। ঠিক আছে? এবার সেকেন্ড স্মলেস্ট সেল আমরা যদি বলি, মানে স্পার্মের থেকে একটু বড় কিন্তু বাকিদের থেকে ছোট, সেটা হচ্ছে আরবিসি। আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসাল বা রেড ব্লাড সেল, তোমরা যা খুশি তাই বলতে পারো। রেড ব্লাড কর্পাসাল বা রেড ব্লাড সেল, যা খুশি বলো, দুটোই ঠিক। ঠিক আছে? এই আরবিসি হচ্ছে সেকেন্ড স্মলেস্ট সেল। এবার একটা জিনিস জানতে হবে, স্পার্ম তো পুরুষদের মধ্যে থাকে, মহিলাদের তো থাকে না। স্পার্মটা কি মেল গ্যামেট? ফিমেল গ্যামেট তো না, ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। ঠিক আছে? তাহলে স্পার্ম যদি পুরুষদের মধ্যে থাকে, মহিলাদের মধ্যে যদি না থাকে, কিন্তু মহিলাদের মধ্যে আরবিসি রয়েছে, তাই তো? তাহলে মহিলাদের মধ্যে আমরা যদি, আমাকে কেউ জিজ্ঞেস করে হিউম্যান ফিমেল, ঠিক আছে, তার স্মলেস্ট সেল কোনটা, তাহলে আমরা বলবো আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসাল বা রেড ব্লাড সেল। হিউম্যান মেল তার স্মলেস্ট সেল কোনটা? স্পার্ম। হিউম্যান ফিমেল তার স্মলেস্ট সেল কোনটা? আরবিসি। বোঝাতে পারলাম? এবার দেখবে আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি যে হিউম্যানের মধ্যে স্মলেস্ট সেল কোনটা? আরবিসি। কথাটা কি ঠিক হলো? কেন? কারণ হিউম্যান বলতে তো মহিলা পুরুষ উভয়ই পড়ে। তাহলে পুরুষ যদি হয় তার স্মলেস্ট সেল যদি স্পার্ম হয়, তাহলে আমি কেন বলছি হিউম্যানের স্মলেস্ট সেল আরবিসি? তাহলে জিনিসটা ঠিক না। তাহলে আমাকে জানতে হবে হিউম্যান যদি বলি তার মধ্যে যে পুরুষ যারা রয়েছে মেল হিউম্যান, তাদের স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম, সেকেন্ড স্মলেস্ট সেল হচ্ছে আরবিসি। কিন্তু আমি যদি হিউম্যানের মধ্যে যারা ফিমেল রয়েছে তাদের যেহেতু স্পার্ম থাকে না, তাদের ক্ষেত্রে স্মলেস্ট সেল হচ্ছে আরবিসি। বোঝাতে পারলাম? আচ্ছা, এটা তো হলো স্মলেস্ট সেল। এবার যদি আমাকে কেউ প্রশ্ন করে হিউম্যানের মধ্যে সব থেকে বড় সেল কোনটা, দেখো হিউম্যান বলতে আমি আবারও বলছি, আমি মেল ফিমেল কনসিডার করছি না, আমি পুরোটাকে নিয়ে, আমি গ্রুপটাকে নিয়ে আলোচনা করছি, পুরো হিউম্যান অ্যাজ আ ক্লাস। ঠিক আছে? সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। হিউম্যানের মধ্যে সব থেকে বড় সেল, সব থেকে লার্জেস্ট সেল হচ্ছে ওভাম। ওভাম, ঠিক আছে, যেটা হচ্ছে ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেট, ঠিক আছে? এই যে ওভাম কাদের রয়েছে? ফিমেলের রয়েছে। তাহলে হিউম্যানের, আমি যদি হিউম্যান কনসিডার করি ইরেসপেক্টিভ অফ মেল এন্ড ফিমেল, আমি স্পেসিফাই করলাম না হিউম্যানের সব থেকে লার্জেস্ট সেল কি? ওভাম। আর আমি যদি হিউম্যানকে কনসিডার করি, আমি মেল ফিমেল কনসিডার করলাম, হিউম্যানের সব থেকে স্মলেস্ট সেল কি? সেটা হচ্ছে স্পার্ম। বুঝতে পারলাম? আচ্ছা, এটা তো গেল হিউম্যান। আমি যদি ইন জেনারেল যত অর্গানিজম আছে সবকিছুর মধ্যে আমি যদি লার্জেস্ট সেল বলি, তাহলে সেটা হচ্ছে অস্ট্রিচ এগ। লার্জেস্ট সেল, আমি হিউম্যান থেকে সরে আসলাম, এবার হচ্ছে লার্জেস্ট সেল। লার্জেস্ট সেল কি? অস্ট্রিচ এগ।
অস্ট্রিচ এগ। ঠিক আছে, স্মলেস্ট সেল কি বলেছি? দ্য সেল অফ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। লার্জেস্ট সেল কি বললাম? অস্ট্রিচ এগ। এই অবধি বুঝলাম। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে লংগেস্ট সেল কোনটা, সব থেকে লংগেস্ট সেল, সেটা হচ্ছে নার্ভ সেল। লংগেস্ট সেল, লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল। এই নার্ভ সেলকে আমরা কি বলি? এই নার্ভ সেলকে আমরা নিউরন বলি, নিউরন। ঠিক আছে, আমরা যদি কোনো হাতিকে দেখি, হাতির মধ্যে আমরা নার্ভ সেলকে 1 মিটার অব্দি লম্বা দেখতে পাবো, 1 মিটার। ঠিক আছে, হাতির মধ্যে নার্ভ সেল। তার মানে সব থেকে লংগেস্ট সেল কি? লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল, যাকে আমরা নিউরনও বলে থাকি। এই অবধি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা একটা খুব ভাইটাল জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সেল থিওরি। মোটামুটি সেলের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। স্মলেস্ট সেল, লার্জেস্ট সেল, লংগেস্ট সেল সব আমরা শিখে গেছি। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সেল থিওরি। সেল থিওরি, এই সেল থিওরি বললে 3 জন মানুষের আমরা নাম পাবো। 3 জন মানুষ কে কে? একটা হচ্ছে ম্যাথিয়াস জ্যাকব সিলাইডেন, একজন হচ্ছে থিওডর শিওয়ান, আরেকজন হচ্ছে রুডলফ ভিরকাউ। ঠিক আছে, তাহলে 3টে নাম আমি আগে লিখি, তারপর সেল থিওরির পস্টুলেটস গুলো, সেল থিওরি তোমার সেল থিওরিতে কি কি বলা আছে তার টেনেন্স গুলো আমরা তখন আলোচনা করব। ঠিক আছে, কি কি নাম বললাম? ম্যাথিয়াস জ্যাকব সিলাইডেন, SCHLEIDEN, ম্যাথিয়াস জ্যাকব সিলাইডেন। যদি মনে না রাখতে পারো বানানটা, তোমরা MJ সিলাইডেনও করতে পারো। ঠিক আছে, ম্যাথিয়াস জ্যাকব না লিখে তোমরা MJ সিলাইডেনও লিখতে পারো। SCHLEIDEN ভেঙে ভেঙে বলো, সিলাইডেন, ম্যাথিয়াস জ্যাকব সিলাইডেন একটা নাম। আর একটা নাম হচ্ছে থিওডর শিওয়ান, থিওডর, SCHWANN ভেঙে ভেঙে পড়বে, শিওয়ান। ঠিক আছে, থিওডর শিওয়ান। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে রুডলফ ভিরকাউ, রুডলফ ভিরকাউ। ঠিক আছে, ভেঙে ভেঙে পড়ো, রুডলফ তো বুঝলাম, ভিরকাউ। ঠিক আছে, 3টে নাম। এই 3 জনের নাম আমরা পাবো যাদের এই সেল থিওরি পড়ার সময়। দেখো, প্রথম সেল থিওরি দিয়েছে এই প্রথম 2 জন, ম্যাথিয়াস জ্যাকব সিলাইডেন এবং থিওডর শিওয়ান। এরা প্রথম সেল থিওরি দিয়েছে। ঠিক আছে, কোন সালে দিয়েছে? 1839 এ দিয়েছে, 1839। এরপরে এই সেল থিওরির মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে দিলেন হচ্ছে এই রুডলফ ভিরকাউ। ঠিক আছে, এই রুডলফ ভিরকাউ এই সেল থিওরির মধ্যে যে আরেকটা জিনিস অ্যাড করে দিল, সেটা কোন সালে দিল? 1855 এ দিল, 1855 এ। এবার কি অ্যাড করেছে আমরা পরে করছি। আমরা কি শিখলাম? যে 1839 আমরা কি দেখবো? ম্যাথিয়াস জ্যাকব সিলাইডেন এবং থিওডর শিওয়ান কি করলো? সেল থিওরি দিল। দুখানা তার পস্টুলেটস রয়েছে। 3 নম্বর পস্টুলেট অ্যাড করলো কে? রুডলফ ভিরকাউ। কোন সালে? 1855 এ। এবার এই যে 3 নম্বর পস্টুলেট যে অ্যাড করলো, কি অ্যাড করলো পরে আসবো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রুডলফ ভিরকাউ এর বানানো পস্টুলেট না। বিতর্কিত কথা বলে ফেলছি, এটা তোমাদের জানার জন্য। এগুলো কাউকে মানে পরীক্ষায় বলার দরকার নেই বা কারোর সাথে ডিসকাস করার দরকার নেই। একজন ছিলেন যার নাম হচ্ছে রবার্ট রিমার্ক, আমি নামটা লিখে দিচ্ছি, রবার্ট রিমার্ক। ঠিক আছে, REMAK। এই রবার্ট রিমার্কের কিছু জিনিস বলে গেছিল, সেই জিনিসটাকে জাস্ট ঝেপে দিয়ে, সরি টু ইউজ দ্য টার্ম, ঝেপে দেওয়া মানে তার জিনিসটাকে কাজে লাগানো, তাকে কোনো ক্রেডিট না দিয়ে রুডলফ ভিরকাউ কি করলো? এই রবার্ট রিমার্কের জিনিসটাকে ঝেপে দিয়ে এই সেল থিওরির মধ্যে ঢুকিয়ে দিল। বোঝাতে পারলো? তাহলে সেল থিওরির পস্টুলেটস গুলো আমরা একটু জেনে নিই, তার টেনেন্টস গুলো আমরা একটু জেনে নিই। সেল থিওরির টেনেন্টস গুলো কি কি? What are the tenets of cell theory? What are the postulates of cell theory? প্রথম যে পস্টুলেট সেটা হচ্ছে all living organisms are composed of 1 or more cell. আমরা জানি, আগেই শিখেছি যে লিভিং অর্গানিজম মানে হয় সেটা একটা সেল দিয়ে তৈরি হবে, নাহলে সেটা একের বেশি সেল দিয়ে তৈরি হবে। সেই জিনিসটাই বলা হয়েছে, যদি একটা সেল দিয়ে তৈরি হয় ইউনিসেলুলার অর্গানিজম বা সিঙ্গেল সেল অর্গানিজম, যদি একের বেশি সেল দিয়ে তৈরি হয় মাল্টি সেলুলার অর্গানিজম। তাহলে প্রথম পস্টুলেট কি? all living organisms are composed of 1 or more cells. লিখে দিচ্ছি, all living organisms are
composed of one or more cells. ঠিক আছে, all living organisms are composed of one or more cells. এটা হলো প্রথম postulate. দ্বিতীয় postulate কি? Cells are the basic structural and functional unit of all living beings. আমরা শিখে গেছি সেল কি, সেলের ডেফিনিশনেই আমরা এটা পড়েছিলাম। Cells are the basic structural and functional unit of all living organisms. সেটা লিখছি। Cells are the basic structural and functional unit of all living beings. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট। এই যে প্রথম দুটো পস্টুলেট, all living organisms are composed of one or more cells, আর দ্বিতীয় পস্টুলেট cells are the basic structural and functional unit of all living beings, এই দুটো পস্টুলেট এসছে কাদের থেকে? ম্যাথিয়াস জ্যাকবস সিলাইডেন এবং থিওডর শিওয়ান। কোন সালে? 1839 এ। ঠিক আছে, এবার 1855 এ রুডলফ ভিরকাউ কি করলো? এর মধ্যে আরেকটা পস্টুলেট অ্যাড করে দিল। সেই পস্টুলেটটা কি? অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। আগে কোনো সেল রয়েছিল, তার থেকে নতুন সেল তৈরি হলো। কিভাবে তৈরি হলো? সেল ডিভিশনের মাধ্যমে। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস বাই সেল ডিভিশন। এই কনসেপ্টটা কিন্তু রুডলফ ভিরকাউ এর কনসেপ্ট না। এই কনসেপ্টটা রুডলফ ভিরকাউ এর কনসেপ্ট না। এই কনসেপ্টটা রবার্ট রিমার্কের থেকে ঝেড়ে রুডলফ ভিরকাউ নিয়েছে। ঠিক আছে, আমরা সায়েন্সের প্রচুর জিনিস দেখতে পাবো, একজনের জিনিস আরেকজন ব্যবহার করে দিল, তাকে ক্রেডিটই দিল না। এটা হয়, আমরা পরে যত পড়াশোনা করবো আমরা এগুলো জানবো। তাহলে 3 নম্বর পস্টুলেটটা লিখে নিই। এই দুটো পস্টুলেট আমরা বুঝলাম। নাম্বার 1 হচ্ছে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেলস, প্রথম পস্টুলেট। দ্বিতীয় পস্টুলেট কি? সেলস আর দ্য বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং বিংস। ঠিক আছে, তাহলে এই দুটো পস্টুলেট কাদের থেকে পেয়েছি? ম্যাথিয়াস জ্যাকবস সিলাইডেন এবং থিওডর শিওয়ান। এবার 3 নম্বর পস্টুলেট যেটা রুডলফ ভিরকাউ এর মধ্যে ঢুকিয়েছে, সেটা আমরা একটু শিখে নিই। 3 নম্বর পস্টুলেট রুডলফ ভিরকাউ যেটা দিয়েছে, কি বলছে? অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস বাই সেল ডিভিশন। অল সেলস অ্যারাইজ ফ্রম pre-existing cells by cell division। মানে সেলটা ডিভাইড হয়ে গেল, তার সেলটা ডিভাইড হয়ে গেছে বলে নতুন দুটো সেল পাওয়া গেল। ঠিক আছে, নতুন সেল পাওয়া গেল। অল সেলস অ্যারাইজ ফ্রম pre-existing cells by cell division। এই জিনিসটা কে দিয়েছে? এই পস্টুলেটটা কে দিয়েছে? রুডলফ ভিরকাউ। রবার্ট রিমার্কের থেকে জিনিসটা কপি করে নিয়ে, তাকে ক্রেডিট না দিয়ে, তার থেকে কনসেপ্টটা নিয়ে সে সেল থিওরির মধ্যে ভরে দিল। তাহলে যদি সেল থিওরির ক্রেডিট সত্যি সত্যি দিতে হয়, কাদেরকে দেওয়া উচিত? ম্যাথিয়াস জ্যাকবস সিলাইডেন এবং থিওডর শিওয়ানকে দেওয়া উচিত। রুডলফ ভিরকাউ ঠিক আছে করেছেন, সেও একটা পার্ট সেল থিওরি। তাহলে এই অবধি আমরা বুঝলাম। তাহলে এটা হচ্ছে সেল থিওরি। এই তিনটে হচ্ছে পস্টুলেটস অফ সেল থিওরি। ঠিক আছে, এবার এই সেল থিওরিটা আরো রিভাইজড হয়েছে, আরো তার মধ্যে নতুন নতুন কনসেপ্ট এসছে, এসে সেটা মডার্ন সেল থিওরি হিসেবে এসছে। এবার মডার্ন সেল থিওরিতে আমরা কি কি পাবো? এই যে 3টে কনসেপ্ট আলোচনা করলাম, এই 3টে কনসেপ্ট তো পাবো, তার মধ্যে আরো কিছু এডিশন হয়েছে। ঠিক আছে, তাহলে মডার্ন সেল থিওরির মধ্যে আমরা কি পাবো? 3টে পয়েন্ট আমরা জেনে গেছি। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বরে কি বলছে? দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিজম ডিপেন্ডস অন দ্য টোটাল অ্যাক্টিভিটি অফ ইন্ডিপেন্ডেন্ট সেলস। মানে যত ইন্ডিপেন্ডেন্ট সেলস রয়েছে কোনো অর্গানিজমের মধ্যে, তার যা টোটাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাই হচ্ছে সেই অর্গানিজমটার অ্যাক্টিভিটি। একটা অর্গানিজম কিছু সেল দিয়ে তৈরি, তাই তো? এবার টোটাল যে অ্যাক্টিভিটি হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট সেলগুলোর, সেই অ্যাক্টিভিটিটাই হচ্ছে ওই অর্গানিজমটার অ্যাক্টিভিটি। তাহলে কি বললাম? দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিজম ডিপেন্ডস অন দ্য টোটাল অ্যাক্টিভিটি অফ ইন্ডিপেন্ডেন্ট সেলস। দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিজম, আমি লিখে দিই, দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিজম কিসের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন দ্য টোটাল অ্যাক্টিভিটি অফ ইন্ডিপেন্ডেন্ট সেলস। ডিপেন্ডস অন দ্য টোটাল অ্যাক্টিভিটি
of independent cells. বোঝাতে পারলাম? এটা 4 নম্বর পস্টুলেট, মানে 4 নম্বর আর কি মডার্ন সেল থিওরি যদি বলি এটা 4 নম্বর পয়েন্ট হবে। দ্য অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিজম ডিপেন্ডস অন দ্য টোটাল অ্যাক্টিভিটি অফ ইন্ডিপেন্ডেন্ট সেলস। ঠিক আছে, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সেলস আছে তার যা অ্যাক্টিভিটি, তার যে টোটাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাই হচ্ছে সেই অর্গানিজমটার অ্যাক্টিভিটি। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি? এনার্জি ফ্লো অকার্স উইদিন সেলস। এনার্জি ফ্লো অকার্স উইদিন সেলস। Energy flow occurs within cells. Energy flow occurs within cells. ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? All cells are basically the same in chemical composition in organism of similar species. যদি আমরা সিমিলার স্পিসিসের অর্গানিজম গুলো দেখি, ঠিক আছে, সিমিলার স্পিসিসের অর্গানিজমের মধ্যে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো বেসিক্যালি সেম। কিসের ভিত্তিতে সেম? তাদের কেমিক্যাল কম্পোজিশনটা এক। তাহলে আমি 6 নম্বর পয়েন্ট এইগুলো মুছছি তাহলে। ঠিক আছে, তাহলে 6 নম্বর আমরা কি বলতে পারি মডার্ন সেল থিওরির মধ্যে? 6 নম্বর পয়েন্ট, আমরা যদি সিমিলার স্পিসিসের অর্গানিজম কনসিডার করি, তাদের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর কেমিক্যাল কম্পোজিশন গুলো হচ্ছে সেম। তাহলে all cells are basically the same in chemical composition in organism of similar species. All cells are basically the same in chemical composition. All cells are basically the same in composition in organism of সিমিলার স্পিসিস। যদি আমরা সিমিলার স্পিসিস গুলোকে কনসিডার করি তাহলে সিমিলার স্পিসিসের যে সেলগুলো রয়েছে সেই সেলের কেমিক্যাল কম্পোজিশন গুলো বেসিক্যালি সেম হয়। এটা 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি? সেলের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে এবং আরএনএ থাকে। ঠিক আছে, সেল কন্টেন্স ডিএনএ এন্ড আরএনএ। ডিএনএ গুলো কোথায় থাকে? ইট ইজ ফাউন্ড স্পেসিফিক্যালি ইন দ্য ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আমরা ডিএনএ পাবো। আর আরএনএ গুলো কোথায় পাবো? ইট ইজ ফাউন্ড ইন দ্য সেল নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। তাহলে আমি কি বললাম 7 নম্বর? এটা মুছছি। 7 নম্বর পয়েন্টে আমরা কি বললাম? সেলের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। সেলের মধ্যে কি থাকে? আরএনএ থাকে। ডিএনএ গুলোকে আমরা কার মধ্যে পাবো? ডিএনএ গুলোকে পাবো স্পেসিফিক্যালি ইন দ্য ক্রোমোজোম। ডিএনএ গুলোকে আমরা পাবো ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোমের মধ্যে পাবো। আর আরএনএ যেটা রয়েছে, আরএনএ কে আমরা কোথায় পাবো? আরএনএ কে আমরা পাবো সেল নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে। আরএনএ কে আমরা পাবো সেল নিউক্লিয়াসের মধ্যে এবং সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে এটাকে আমরা যদি লিখতে হয় যে সেলের মধ্যে আমরা ডিএনএ পাবো এবং আরএনএ পাবো, ডিএনএ কে পাবো ক্রোমোজোমের মধ্যে, আরএনএ পাবো সেল নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে, তাহলে এটাকে যদি আমি পয়েন্ট করে লিখতে, আমি কি লিখতে পারি? লিখে দিচ্ছি। ঠিক আছে, সেল contains DNA which is found specifically in the chromosomes, and RNA found in cell nucleus and cytoplasm. ঠিক আছে, তাহলে cell contains DNA which is found specifically in the chromosomes and it also contains RNA which is found in cell nucleus and cytoplasm. তাহলে মোটামুটি আমাদের কাছে কিন্তু একটা সেলের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমরা সেল নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করে যে অর্গানিজমকে ক্লাসিফাই করি সেটাও শিখে গেছি। ইউনিসেলুলার অর্গানিজম কাকে বলে, মাল্টিসেলুলার অর্গানিজম কাকে বলে, আমরা স্মলেস্ট সেল কোনগুলো, লার্জেস্ট সেল কোনগুলো, লংগেস্ট সেল কোনগুলো সেগুলো শিখে গেছি। সেল থিওরির পোস্টুলেটস গুলো শিখে গেছি, টেনেটস গুলো শিখে গেছি। সেল থিওরি কারা তৈরি করেছে সেই নামগুলো শিখে গেছি এবং এই সেল থিওরির তার যে মডার্ন অ্যাপ্রোচ যেটা অর্থাৎ মডার্ন সেল থিওরি সেগুলো আমরা শিখে গেছি। তাহলে মোটামুটি এই অবধি আশা করি আমাদের কাছে কনসেপ্টটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব যে সেলের 3টে এসেনশিয়াল পার্ট কি কি।
এটা আমি তাহলে মুছছি, ঠিক আছে? হোয়াট আর দ্য 3 essential parts of a cell? Three essential parts of a cell. সেলের তিনটে এসেনশিয়াল পার্ট কি কি? সেলের তিনখানা এসেনশিয়াল পার্ট হচ্ছে সেল মেমব্রেন, যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলি, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস, আর 3 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। তিনটে এসেনশিয়াল পার্ট কি কি? একটা হচ্ছে সেল মেমব্রেন, সেল মেমব্রেন। Cell membrane is also called plasma membrane. Plasma membrane. ঠিক আছে? 2 নম্বর কি বলেছি? নিউক্লিয়াস। আর 3 নম্বর আমি কি বললাম? 3 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। পরে আমরা প্রত্যেকটা ডিটেইলস নিয়ে আলাদা আলাদা করে পড়ব। আগে মোটামুটি একটা কনসেপ্ট আমি দিয়ে রাখি। সেল মেমব্রেন, যেটাকে প্লাজমা মেমব্রেন বলা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল মেমব্রেন, যেটা কি করছে? সেলটাকে ঘিরে রয়েছে। আমি যদি এই একটা সেল আঁকি, সেলের ভেতরে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এই সেলটাকে ঘিরে আমরা দেখতে পাবো একটা বায়োলজিক্যাল মেমব্রেন রয়েছে। এই বায়োলজিক্যাল মেমব্রেনটাকে কি বলা হয়? যেটা আমি লাল দিয়ে আঁকলাম, সেটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা কি? এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন মানে কি? কিছু জিনিসকে সিলেক্ট করে তার ভেতর দিয়ে পাস করতে দেবে, আর কিছু জিনিসকে আটকে দেবে। যা কিছু আসবে সবকিছুকেই এই মেমব্রেনের ভেতর দিয়ে সেগুলো পাস করে যাবে, এটা হতে পারে না। কিছু সিলেক্টিভ জিনিস রয়েছে যেগুলো এই মেমব্রেনকে ক্রস করতে পারবে, আর কিছু জিনিস আটকে যাবে। সেই জন্য এই মেমব্রেনটাকে কি বলা হচ্ছে? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন কি? সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। মানে সেলের বাইরে থেকে সব জিনিস যে সেলের মধ্যে ঢুকে যেতে পারবে এমন না, আবার সেলের ভেতর থেকে সব জিনিস যে সেলের বাইরে বেরিয়ে আসতে পারবে এমন না। সিলেক্ট করবে, সেল মেমব্রেন সিলেক্ট করবে কাকে তার ভেতর দিয়ে সে পাস করতে দেবে। সেই জন্য সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ও যদি সিলেক্ট করতে না পারতো, সবকিছুই যদি এই মেমব্রেনটা ক্রস করে যেত, তাহলে কিন্তু এটাকে আমরা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলতাম না। আমরা কি বলতাম? এটাকে ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন বলতাম। কিন্তু আমরা তো সেল মেমব্রেনকে ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন বলি না। কেন? কারণ এই কিছু জিনিসকে সিলেক্ট করে পাস করতে দেয়, আর কিছু জিনিসকে আটকে দেয়। সেই জন্য সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আমরা যাই বলি, এটা কি দিয়ে তৈরি? এটা লাইপোপ্রোটিনস দিয়ে তৈরি। ইট ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস। সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস। তুমি লিপোপ্রোটিনসও বলতে পারো, লাইপোপ্রোটিনসও বলতে পারো, দুটোই বলা যায়। সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লিপোপ্রোটিনস, ঠিক? সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ লাইপোপ্রোটিনস, দুটোই ঠিক, ঠিক আছে? আচ্ছা, আর সেল মেমব্রেন নিয়ে আমরা কি জানবো? সেল মেমব্রেন হচ্ছে লিভিং পার্ট অফ আ সেল। সেল মেমব্রেন ইজ লিভিং পার্ট অফ আ সেল। এবার এই সেল মেমব্রেন কি করছে অ্যাকচুয়ালি? এই যে বায়োলজিক্যাল মেমব্রেন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেল মেমব্রেন, এ কি করছে? এই সেলের ভেতরে যে জিনিসগুলো রয়েছে তার সঙ্গে সেলের বাইরেটাকে সেপারেট করে রাখছে, আর বাইরে থেকে সেলের ভেতরের জিনিসগুলোকে প্রোটেক্ট করছে। তাহলে সেল মেমব্রেনের কাজ কি? ইট সেপারেটস এন্ড প্রোটেক্টস ইন্টেরিয়র অফ আ সেল ফ্রম আউটসাইড। তাহলে আমি এটা লিখে দিই, ঠিক আছে? সেল মেমব্রেনের কাজ আমরা কি জানলাম? ইট সেপারেটস এন্ড প্রোটেক্ট ইন্টেরিয়র অফ আ সেল ফ্রম আউটসাইড। ইট separates and protects interior of a cell from outside. ঠিক আছে? সেলের ভেতরটাকে তার বাইরে থেকে আলাদা করে রাখছে এবং তাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে? এবার দেখো, এই সেল মেমব্রেনের মধ্যে আমরা কিছু প্রোটিনস দেখতে পাবো, ঠিক আছে? খুব ডিটেইলস আমরা পরে আলোচনা করবো, এখন করছি না। আপাতত যেগুলো জেনে রাখতে হবে যে এই সেল মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিনস আছে যেগুলোকে বলে ট্রান্সপোর্ট প্রোটিনস। এই ট্রান্সপোর্ট প্রোটিনস গুলো কিসের মতো কাজ করে? দে অ্যাক্ট অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। মেমব্রেন ট্রান্সপোর্টার্স মানে কি? তার মানে এই সেলের মেমব্রেন গুলোর মধ্যে যে জিনিসগুলো ট্রান্সপোর্ট হবে, অর্থাৎ সেল মেমব্রেনকে যেগুলো ক্রস করবে
তার ভেতর দিয়ে ট্রান্সপোর্টেড হবে, সেই জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করাতে সাহায্য করে কিছু প্রোটিনস, সেই প্রোটিনগুলোকে বলা হয়, সেই প্রোটিনগুলোকে কি বলা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিনস। তারা কিসের মতো কাজ করছে? তারা মেমব্রেন ট্রান্সপোর্টারের মতো কাজ করছে। মানে ধরো আমি যদি সেল মেমব্রেনের এই জায়গাটুকুনি কেটে নিলাম, ধরো এইটুকুনি জায়গা কেটে নিলাম, এই জায়গাটাকে আমি ম্যাগনিফাই করে যদি দেখাই, জিনিসটা কেমন হবে? এই হচ্ছে ধরো সেল মেমব্রেনের জায়গাটা। এবার কোনো একটা জিনিস সেলের বাইরে থেকে ভেতর দিকে যাবে, এটা হচ্ছে সেলের ভেতর দিক ইনসাইড, এটা হচ্ছে বাইরে দিক। এবার তাকে এখান থেকে এখানে পাস করতে হবে, তাই তো? এই পাসটা করবে কিসের সাহায্যে? ট্রান্সপোর্ট প্রোটিনসের সাহায্যে। ঠিক আছে, ট্রান্সপোর্ট প্রোটিন এই যে বাইরে যে জিনিসটা হচ্ছে তাকে সেলের ভেতরে ঢোকাবে, কি তাকে ঢোকাতে সাহায্য করবে হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিনস। সেই জন্য ট্রান্সপোর্ট প্রোটিনস গুলোকে কি বলা হচ্ছে? দে আর মেমব্রেন ট্রান্সপোর্টার্স। এই মেমব্রেনটার ভেতর দিয়ে তাকে ট্রান্সপোর্ট হতে সাহায্য করছে। বোঝাতে পারলাম? তার মানে সেল মেমব্রেনের মধ্যে আমরা কিছু প্রোটিনস দেখতে পাবো যেগুলোকে বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিনস। এগুলোকে কি বলা হয়? ট্রান্সপোর্ট প্রোটিনস। এই ট্রান্সপোর্ট প্রোটিনগুলো কিসের মতো কাজ করে? দে অ্যাক্ট অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। দে অ্যাক্টস অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। তার মানে এরা কিসের মতো কাজ করছে? এরা জিনিসগুলোকে এই মেমব্রেনের ভেতর দিয়ে ট্রান্সপোর্ট হতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা একটা সেল মেমব্রেনের কনসেপ্ট পেলাম। সেল মেমব্রেন হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল মেমব্রেন, যেটা কি করছে? সেলের ভেতরকার জিনিসকে তার বাইরে থেকে সেপারেট করে রাখছে এবং প্রোটেক্ট করছে। এই সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, মানে সবকিছুকে তার ভেতর দিয়ে সে পাস করতে দেবে না, সিলেক্ট করবে কে পাস করতে পারবে আর কে পারবে না, তাই তো? এই সেল মেমব্রেন হচ্ছে লিভিং পার্ট অফ আ সেল। সেল মেমব্রেনকে প্লাজমা মেমব্রেনও বলা হয়। আর কি জানলাম? এই সেল মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিনস আমরা পাবো যেগুলোকে বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন। এরা কার মতো কাজ করে? মেমব্রেন ট্রান্সপোর্টারের মতো কাজ করে। মোটামুটি এইটুকুনি আমরা জেনে গেলাম সেল মেমব্রেন নিয়ে। আচ্ছা, এই যে তিনটে এসেনশিয়াল পার্ট বললাম, পরের পার্টটাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে এখন আমরা আলোচনা করবো না। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস নিয়ে পরে একটা ডিটেলসে আমরা আলোচনা করবো। ঠিক আছে, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে আমরা একটা মেমব্রেন দেখতে পাবো, এইটুকুনি জেনে রাখি, যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসকে ঘিরে যে মেমব্রেন থাকে সেটাকে কি বলা হয়? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। কেন এই নামটা আমি এখন বললাম? তার কারণ হচ্ছে এই সেল মেমব্রেন আর এই নিউক্লিয়ার মেমব্রেন, এই দুটোর ভেতরে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। অর্থাৎ সেলের যে তিনটে এসেনশিয়াল পার্ট আমরা শিখলাম, তার 3 নম্বর পার্ট যেটা সাইটোপ্লাজম, সেটা কিচ্ছু না, এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরের অংশটা, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। কিন্তু নিউক্লিয়াসের ভেতরের অংশকে কিন্তু আমরা বলবো না। নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে এবং সেল মেমব্রেনের ভেতরে এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এবার আমরা সাইটোপ্লাজম নিয়ে 2-4 কথা জেনে নিই। আমি এটা বুঝছি তাহলে। সাইটোপ্লাজম, দেখো আমরা যখন নিচু ক্লাসে পড়তাম আমাদের কাছে একটা কনসেপ্ট ছিল সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে একটা সেমি লিকুইড, একটা কালারলেস, একটা ট্রান্সপারেন্ট সাবস্টেন্স, তাই তো, যার মধ্যে অর্গানিল গুলো রয়েছে। কিন্তু জিনিসটা কিন্তু অতটাও সহজ না। মানে সাইটোপ্লাজম হচ্ছে সবকিছু নিয়ে, মানে সেল মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে যা যা আছে পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। এবার তার একটা পার্ট হচ্ছে ওরকম সেমি লিকুইড কালারলেস সাবস্টেন্স, সেটা আমরা আসছি। তার মানে সাইটোপ্লাজম বলতেই যে সেটা ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস সাবস্টেন্স তা কিন্তু না। সাইটোপ্লাজম হচ্ছে সেল মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন, সেল মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন এর ভেতরে এই যে অংশটা, এই পুরোটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজমের আমরা 3টে কম্পোনেন্ট দেখতে পাবো। একটা সেমি লিকুইড কম্পোনেন্ট দেখতে পাবো, আর কি দেখবো? এই সেমি লিকুইড কম্পোনেন্টের মধ্যে কিছু জিনিস সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ঠিক আছে, তার মধ্যে ভেসে বেড়াচ্ছে, সেগুলোকে অর্গানিল বলা হয়, সেগুলো দেখতে পাবো। আরো কিছু জিনিস দেখতে পাবো যেগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস, যেমন সাইটোপ্লাজমিক ইনক্লুশনস। আমি আসছি, আপাতত আমরা কি জানলাম? যে সাইটোপ্লাজমের 3টে কম্পোনেন্ট। 3টে কম্পোনেন্ট কি কি যেটা আমাদের মনে রাখতে হবে? একটা কম্পোনেন্টকে বলা হয় সাইটোসল, একটা কম্পোনেন্টকে বলা হয় অর্গানিলস, আর একটা কম্পোনেন্টকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনক্লুশনস। সাইটোপ্লাজমিক ইনক্লুশনস, ঠিক
ঠিক আছে? এই সাইটোপ্লাজমিক ইনক্লুশনসকে আরগেস্টিক সাবস্টেন্সও বলা হয়। আরগেস্টিক সাবস্টেন্সেস, ঠিক আছে? প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাইটোসল। সাইটোসল কিছু না, সাইটোসল হচ্ছে ম্যাট্রিক্স অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স, একে গ্রাউন্ড প্লাজমও বলা হয়। সাইটোসল ইজ কল্ড ম্যাট্রিক্স অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স, এই সাইটোসলকে যার জন্য একে আরেকটা নাম কি, একে গ্রাউন্ড প্লাজমও বলা হয়। গ্রাউন্ড প্লাজম, ঠিক আছে? তাহলে সাইটোসল হচ্ছে ম্যাট্রিক্স অফ সাইটোপ্লাজম। এই সাইটোসল কেমন? সাইটোসলটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেমি লিকুইড সাবস্টেন্স। সাইটোপ্লাজমের যে সেমি লিকুইড সাবস্টেন্স সেটাই হচ্ছে সাইটোসল। তার মানে সাইটোসল হচ্ছে ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস সাবস্টেন্স। আমি এটা মুছছি। সাইটোসল হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে যার একদিক থেকে আরেক দিক আলো পাস করবে, অর্থাৎ আমরা একদিক থেকে আরেক দিক তার দেখতে পাবো, স্বচ্ছ। ট্রান্সপারেন্ট, সেমি লিকুইড মানে কি, জলের মতো অতটাও তরল না, ঠিক আছে, একটু জেল টাইপের, ঠিক আছে, সেই টাইপের। ট্রান্সপারেন্ট, সেমি লিকুইড, কালারলেস। আর তাহলে সাইটোসল কি? সাইটোসল হচ্ছে ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস সাবস্টেন্স। তাহলে আমাকে যদি বলে হোয়াট ইজ সাইটোসল, আমি কি বলবো? সাইটোসল ইজ দ্য ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। তাই তো, সাইটোপ্লাজমের তিনটে কম্পোনেন্ট আছে, আমরা বলেছি তিনখানা কম্পোনেন্ট, থ্রি কম্পোনেন্টস। কি? সাইটোসল, অর্গানেল এবং সাইটোপ্লাজমিক ইনক্লুশনস। তার মধ্যে সাইটোসলটা কি? সাইটোসল হচ্ছে ট্রান্সপারেন্ট সেমি লিকুইড কালারলেস কম্পোনেন্ট অফ সাইটোপ্লাজম। আমরা মনে রাখতে পারবো। এই সাইটোসলের মধ্যে আমরা দেখবো প্রচুর কেমিক্যাল রিঅ্যাকশনস হয়। মেনি কেমিক্যাল রিঅ্যাকশনস টেকস প্লেস ইন সাইটোসল, ঠিক আছে? এই সাইটোসল কি দিয়ে তৈরি? এর বেশিরভাগটা হচ্ছে ওয়াটার। ইট ইজ কম্পোজড অফ 80% অফ ওয়াটার। এবার তার সঙ্গে অন্য আরো জিনিস থাকে, যেমন সলিউবল আয়নস থাকে, ওয়াটার সলিউবল প্রোটিনস থাকে এবং অন্যান্য মলিকিউলস থাকে। তাহলে সাইটোসলের মধ্যে আমরা কি কি পাবো? সাইটোসল ইজ কম্পোজড অফ 80% ওয়াটার, তার সঙ্গে কি থাকবে? সলিউবল আয়নস এবং কি থাকতে পারে? ওয়াটার সলিউবল প্রোটিনস, ঠিক আছে, এবং অন্যান্য সাবস্টেন্সও থাকতে পারে, আদার সাবস্টেন্সেস, ঠিক আছে? আমরা তাহলে বুঝলাম। আচ্ছা, এবার এই যে সাইটোসল, ঠিক আছে, আমরা যদি একটা সেল আঁকি, ধরো আমি একটা সেল আঁকলাম, এটা নিউক্লিয়াস। এই সাইটোসলটা আমরা দেখব যে সেল মেমব্রেনের কাছে যে সাইটোসল রয়েছে সেটা অতটা ডেন্স না, এটা সামহাট ওয়াটারি, ঠিক আছে, টিপিক্যালি ওয়াটারি দেখবো এই জায়গাটা। কিন্তু এর ভেতর দিকের যে অংশটা রয়েছে, এই ভেতর দিকের অংশটা তুলনামূলক অনেক বেশি ডেন্স। এই ভেতরের পার্টটা হচ্ছে ইনার ডেন্সার পার্ট। সাইটোসলের এই ভেতরের পার্টটা হচ্ছে ইনার ডেন্সার পার্ট। কিন্তু বাইরের দিকের যে অংশটা, আউটার পার্ট যেটা, সেটা কম্পারেটিভলি লেস ডেন্সার, ঠিক আছে? সাইটোসলের এই ভেতরের যে ইনার ডেন্সার পার্ট রয়েছে সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। ম্যাক্সিমাম সেল অর্গানেল আমরা এখানে দেখতে পাবো এই এন্ডোপ্লাজমের মধ্যে, ঠিক আছে? আর সাইটোসলের এই বাইরের দিকের অংশটা যেটা কম্পারেটিভলি লেস ডেন্স, হুইচ ইজ কিসের মতো, মানে টিপিক্যালি ওয়াটারি আর কি, এটা জল টাইপের। এই যে বাইরের দিকের আউটার পার্টটা, এটাকে কি বলে? এটাকে বলে এক্টোপ্লাজম। তাহলে ভেতরের পার্টটা হচ্ছে ডেন্সার পার্ট। কেন ডেন্সার পার্ট? কারণ মলিকিউলস আর ক্রাউডেড এন্ড প্যাকড টুগেদার। এই জায়গাটার মধ্যে মলিকিউলস গুলো কি রয়েছে? একদম ভিড় করে রয়েছে। মলিকিউলস আর ক্রাউডেড এন্ড প্যাকড টুগেদার, সেই জন্য এই পার্টটা যেটাকে আমরা এন্ডোপ্লাজম বলছি, এটা হচ্ছে ডেন্সার পার্ট। আর ইট ইজ দ্য সাইট অফ মোস্ট সেলুলার প্রসেসেস। এই মোস্ট সেলুলার প্রসেস কোথায়? এন্ডোপ্লাজমে হয়। কেন? কারণ এখানেই অর্গানেল গুলো রয়েছে, ঠিক আছে? আর বাইরের দিকের যে অংশ সাইটোসলের, সেটা অতটাও ডেন্স না, কম্পারেটিভলি লেস ডেন্স, যেটাকে আমরা কি বলছি? এক্টোপ্লাজম, ঠিক আছে? আচ্ছা, গ্র্যানুলস আর অফেন ফাউন্ড ইন এন্ডোপ্লাজম, মানে ভেতরের যে অংশটা, ইনার ডেন্সার পার্ট, এখানে আমরা
গ্র্যানিউলস দেখতে পাবো। গ্র্যানিউলস আর অফেন ফাউন্ড ইন এন্ডোপ্লাজম। কিন্তু বাইরের দিকের যে অংশটা, বাইরের দিকের যে কম্পারেটিভলি লেস ডেন্সার যে অংশটা অর্থাৎ এক্টোপ্লাজম যেটা, এখানে আমরা কোনো গ্র্যানিউলস দেখতে পাবো না। এই রিজিয়নটা কি? এই রিজিয়নটা হচ্ছে নন গ্র্যানুলেটেড। এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে নন গ্র্যানুলেটেড। নন গ্র্যানুলেটেড। তাহলে আমরা কি বুঝলাম? গ্র্যানিউলস আর অফেন ফাউন্ড ইন endoplasm but ectoplasm is non-granulated part of the cytosol. এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো। আচ্ছা, এবার একটা জিনিস জেনে রাখো, এই সাইটোসলের মধ্যে আমরা ভেসিকলস দেখতে পাবো। ভেসিকলস গুলো কি করে? ভেসিকলস গুলো সাটল করে। সাটল করে মানে এটা ধরো একটা অর্গানিল, এটা একটা অর্গানিল, এই অর্গানিল থেকে এই অর্গানিলের মধ্যে ভেসিকলস গুলো চলে আসলো, আবার এই অর্গানিল থেকে আগের অর্গানিলে ভেসিকলস গুলো ব্যাক করে গেল। তার মানে ভেসিকলস আর সাটল বিটুইন অর্গানিলস। শুধু অর্গানিল কেন, কোনো অর্গানিল থেকে ভেসিকল গুলো সেল মেমব্রেনে চলে আসতে পারে, সেল মেমব্রেন থেকে আবার ভেসিকল গুলো কোনো অর্গানিলে ফেলে যেতে পারে। মানে আমরা কি দেখছি যে সাইটোসলের মধ্যে ভেসিকলস গুলো চলাফেরা করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং আসছে। সেই জন্য আমরা বলতে পারি যে সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ মুভমেন্ট। সাইটোপ্লাজমের মধ্যে আমরা সবসময় মুভমেন্ট দেখতে পাবো। মানে জিনিসটা কেমন হয় চিন্তা করো, তুমি ধরো কাশ্মীর ঘুরতে গেছো, কাশ্মীরে ডাল লেক আছে, তো সেই জলের মধ্যে আমরা কিছু ফ্লোটিং কিছু ঘর বানানো দেখতে পাবো, সেগুলোকে বলা হয় হাউস বোট। ঠিক যেরকম সাইটোসলের মধ্যে অর্গানিল গুলো কি অবস্থায় রয়েছে? সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ফ্লোটিং অবস্থায় রয়েছে। সেরকম ডাল লেকে ওই হাউস বোট গুলো ফ্লোটিং অবস্থায় রয়েছে, সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। ঠিক আছে, হাউস বোটে তুমি থাকতে পারো, কিন্তু একটা হাউস বোট থেকে তুমি আরেকটা হাউস বোটে যেতে গেলে তোমায় নৌকো জাতীয় কোনো জিনিস করে যেতে হবে, যেগুলোকে বলা হয় শিকার। ঠিক আছে, তাহলে এটা যদি একটা হাউস বোট হয়, এটা যদি একটা হাউস বোট হয়, তোমায় যদি এই হাউস বোট থেকে এই হাউস বোটে আসতে হয়, তোমাকে শিকারের মাধ্যমে আসতে হবে। আবার তুমি যদি এখান থেকে আগের হাউস বোটে ফিরে যেতে চাও, তোমাকে শিকারের মাধ্যমে যেতে হবে, শিকারের মাধ্যমে ফিরে যেতে হবে। এই ভেসিকলস গুলো, তাই ভেসিকলস গুলো হচ্ছে শিকারের মতো, আর এই অর্গানিল গুলো হচ্ছে হাউস বোটের মতো। বোঝাতে পারলাম? আর ডাল লেকের যে জল সেটা হচ্ছে সাইটোসল, চিন্তা করো। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম যে এই সাইটোসলের মধ্যে আমরা কি দেখছি, যে অর্গানিল গুলো সাসপেন্ডেড রয়েছে, সেরকম অর্গানিলস গুলোর মধ্যে আমরা কি দেখবো, ভেসিকল গুলো এক অর্গানিল থেকে আরেক অর্গানিলে আসতেও পারে, আবার ফিরেও যেতে পারে। শুধু অর্গানিল কেন, অর্গানিল থেকে তোমার কি বলে সেল মেমব্রেনে আসতেও পারে, আবার সেল মেমব্রেন থেকে ভেসিকল গুলো অর্গানিলে ফিরেও যেতে পারে। তার মানে ভেসিকলস গুলো কি করছে, সাটল করছে সাইটোসলের মধ্যে। সেই জন্য আমরা কি বলছি যে সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ মুভমেন্ট। এই অবধি আমরা তাহলে বুঝে গেলাম মোটামুটি একটা আমরা সাইটোসলের কনসেপ্ট পেলাম। এবার আমরা আসছি অর্গানিল। অর্গানিল জিনিসগুলো আমি এটা মুছে দিচ্ছি তাহলে। ঠিক আছে, দেখো অর্গানিলস গুলো আমরা কি বলেছি, দে রিমেন সাসপেন্ডেড ইন সাইটোসল, তাই তো? সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। এবার অর্গানিল গুলো অ্যাকচুয়ালি কি? অর্গানিলস আর অর্গানাইজড অর স্পেশালাইজড সাবসেলুলার কম্পোনেন্টস। সেলের মধ্যে থাকা কিছু কম্পোনেন্ট যেগুলো হচ্ছে খুব অর্গানাইজড এবং তাদের কোনো স্পেসিফিক কাজ আছে, তারা স্পেশালাইজড, তাই তো? তার মানে অর্গানিলস আর organized or specialized subcellular components that perform specific function within a cell, যাদের সেলের মধ্যে কিছু স্পেসিফিক ফাংশন রয়েছে। তাহলে আমি অর্গানিলস লিখে দিই, ডেফিনেশন চাইলে আমরা কি লিখবো, অর্গানিলস আর organized or specialized subcellular components of a cell যাদের স্পেসিফিক ফাংশন রয়েছে, that perform specific functions within a cell, that performs specific functions within a cell। প্রত্যেকটা অর্গানিলের আলাদা আলাদা কাজ। অর্গানিলস আর অর্গানাইজড অর স্পেশালাইজড সাবসেলুলার কম্পোনেন্টস যারা কি করছে, দ্যাট পারফর্ম স্পেসিফিক ফাংশন উইদিন আ সেল। অর্গানিলস আর অর্গানাইজড অর স্পেশালাইজড সাবসেলুলার কম্পোনেন্টস দ্যাট পারফর্মস স্পেসিফিক ফাংশন উইদিন আ সেল। Organelles are organized or specialized subcellular components that perform specific functions within a cell। বুঝতে পারলাম? এবার এই অর্গানিল গুলো সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে।
এই অর্গানেল যেগুলো রয়েছে এরা দু রকম হতে পারে। কি কি? একটা টাইপকে বলা হয় মেমব্রেন বাউন্ড অর্গানেল, একটা টাইপকে বলা হয় নন মেমব্রেনাস অর্গানেল। নাম থেকেই বুঝতে পারছি কিছু অর্গানেল রয়েছে যেগুলো মেমব্রেন দ্বারা ঘেরা রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল। আর কিছু অর্গানেল রয়েছে যেগুলোকে ঘিরে কোনো মেমব্রেন নেই, তাদেরকে বলা হয় নন মেমব্রেনাস অর্গানেল। ঠিক আছে, যে সকল অর্গানেলকে ঘিরে মেমব্রেন রয়েছে তাদেরকে কি বলা হয়? মেমব্রেন বাউন্ড অর্গানেল। অর্থাৎ এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল। আর যে অর্গানেল গুলোকে ঘিরে কোনো মেমব্রেন নেই তাদেরকে কি বলে? নন মেমব্রেনাস অর্গানেল। নন মেমব্রেনাস অর্গানেল। আমরা প্রত্যেকটা নিয়ে পড়বো, কোনগুলো মেমব্রেন বাউন্ড অর্গানেল, কোনগুলো নন মেমব্রেনাস অর্গানেল। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অর্গানেল নিয়ে পড়বো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, তাহলে অর্গানেল সম্বন্ধে আমাদের কাছে একটা আইডিয়া ক্লিয়ার হলো। এবার এই যে অর্গানেল যেগুলো রয়েছে জেনে রেখে দাও, দে আর জেনারেলি লিভিং কম্পোনেন্ট অফ আ সেল। অর্গানেল গুলো লিভিং কম্পোনেন্ট, কিন্তু তার ব্যতিক্রম নেই, তার এক্সেপশন নেই, অবশ্যই আছে। ভ্যাকিউলস যেগুলো, ভ্যাকিউলস কিন্তু নন লিভিং। ঠিক আছে, অর্গানেলস আর জেনারেলি লিভিং কম্পোনেন্ট অফ আ সেল, তার এক্সেপশন কি? সেটা হচ্ছে ভ্যাকিউল। ঠিক আছে, তাহলে আমরা অর্গানেল নিয়ে একটা মোটামুটি আইডিয়া পেলাম। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ইনক্লুশনস, যাদেরকে আরবাস্টিক সাবস্টেন্সও বলা হয়। এটা উচ্ছিদ। এই যে সাইটোপ্লাজমিক ইনক্লুশনস বা আরবাস্টিক সাবস্টেন্স আমরা যাই বলি, এগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। এগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস। দিস আর নন লিভিং কম্পোনেন্টস। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে নন লিভিং কম্পোনেন্টস যেগুলো রয়েছে, অর্থাৎ সাইটোপ্লাজমিক ইনক্লুশনস বা আরবাস্টিক সাবস্টেন্সেস আমরা যাই বলি, এগুলোকে আমরা কোথায় পাবো? আইদার দে রিমেইন সাসপেন্ডেড ইন সাইটোসল, হয় তারা সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, অথবা তারা আমরা দেখবো ভ্যাকিউলস বা গ্র্যানুলস এর মধ্যে স্টোরড অবস্থায় রয়েছে। তাহলে আমি কি বলতে পারি? আইদার দে রিমেইন সাসপেন্ডেড ইন সাইটোসল অর দে রিমেইন স্টোরড উইদিন ভ্যাকিউলস অর গ্র্যানুলস। আমি লিখে দিচ্ছি, সাইটোপ্লাজমিক ইনক্লুশনস আমরা কোথায় দেখতে পাবো? আইদার দে remain suspended in cytosol, হয়তো সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, অথবা তারা they remain stored within vacuoles or granules। এবার ভ্যাকিউলস কি, গ্র্যানিউলস কি, এগুলো আমরা পড়বো, পরে পড়বো, সব আমরা ডিটেইলসে পড়বো। আপাতত কি জানলাম? সাইটোপ্লাজমিক ইনক্লুশনস বা আরবাস্টিক সাবস্টেন্সেস আমরা যাই বলি, তারা হয় তারা সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, অথবা তারা ভ্যাকিউলস বা গ্র্যানিউলস এর মধ্যে স্টোরড অবস্থায় রয়েছে। তাহলে এই সাইটোপ্লাজমিক ইনক্লুশনস এর কিছু এক্সাম্পল যদি বলতে হয়, সেগুলো কি হতে পারে? লিপিড ড্রপলেটস হতে পারে, স্টার্চ হতে পারে, গ্লাইকোজেন হতে পারে, ক্রিস্টালস অফ ক্যালসিয়াম অক্সালেট হতে পারে, তাই তো? তাহলে এক্সাম্পলগুলো আমি একটু লিখে দিই। কি কি বললাম? লিপিড ড্রপলেটস, লিপিড ড্রপলেটস। আর কি হতে পারে? স্টার্চ হতে পারে। আর কি হতে পারে বললাম? গ্লাইকোজেন হতে পারে। আর কি হতে পারে বললাম? ক্রিস্টালস অফ ক্যালসিয়াম অক্সালেট, ক্রিস্টালস অফ ক্যালসিয়াম অক্সালেট। ঠিক আছে, আরো অনেক কিছু হতে পারে, এগুলো কয়েকটা এক্সাম্পল আমি দিলাম। তাহলে সাইটোপ্লাজমিক ইনক্লুশনস এর এক্সাম্পল গুলো আমরা জেনে গেলাম। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, আমরা কি কি জানলাম? সেলের তিনটে এসেনশিয়াল কম্পোনেন্ট কি কি, সেলের তিনটে এসেনশিয়াল পার্ট কি কি আমরা শিখে গেলাম। সেল মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। সেল মেমব্রেনের একটা মোটামুটি আইডিয়া আমরা পেয়েছি, ডিটেইলসে আমরা পরে পড়বো। আমরা নিউক্লিয়াস নিয়ে কিছু আলোচনা, বিশেষ কিছু করিনি, আমরা সেটা নিয়ে পরে একটা আলাদা পুরো কমপ্লিট একটা আলোচনা করবো নিউক্লিয়াস নিয়ে, কারণ ওটা একটা মেজর অর্গানেল। ঠিক আছে, আর কি শিখেছি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। আমরা কি জানলাম? সাইটোপ্লাজমের তিনটে কম্পোনেন্ট কি কি? সাইটোসল, অর্গানেল এবং সাইটোপ্লাজমিক ইনক্লুশন। সাইটোসল কি আমরা বুঝে গেছি, অর্গানেলস কি আমরা বুঝে গেছি, এবং সাইটোপ্লাজমিক ইনক্লুশনস কি সেটাও আমরা বুঝে গেছি। তাহলে এই অবধি আশা করি আমাদের কাছে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে গেছে, তাই তো?